আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নারেশন সিরিজ দিয়ে একটু কথা বলতে চাই। চলুন শুরু করি। হি সেড টু মি আই এম ওয়াচিং দিস ভিডিও। এটা হচ্ছে একটি ডিরেক্ট স্পিচ। আগে বলে নিই, ন্যারেশন মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ, একটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আমরা কীভাবে চিনব কোনটি ডিরেক্ট স্পিচ? আমরা চিনব যে সকল সেন্টেন্সগুলোর মধ্যে ইনভার্টেড কমাগুলো থাকবে সেটা হচ্ছে ডিরেক্ট, আর যেগুলোর মধ্যে ইনভার্টেড কমা থাকবে না সেগুলো হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, এখন আমরা মনে রাখার সুবিধার্থে এটাকে একটু ডাক নাম দেব। সেটা হচ্ছে ডিরেক্টকে আমরা বলবো ডিএস অর্থাৎ ডিরেক্ট স্পিচ, এবং ইনডিরেক্টকে বলবো আমরা ইনডিএস। অর্থাৎ আমরা যেখানে ডিএস শব্দটা পাবো বুঝতে হবে সেটা ডিরেক্ট স্পিচ, আর যেখানে ইনডিএসটা পাবো সেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, যেহেতু এই বাক্যে ইনভার্টেড কমা উপস্থিত সেহেতু এই বাক্যটা একটি ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচও দুইটা ভাগ হয়ে থাকে, একটি হচ্ছে ইনভার্টেড কমার বাহিরের অংশ, আর একটি হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ। ইনভার্টেড কমার বাহিরের অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, আর ভিতরের অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এগুলো হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটাকেও যদি আমরা শর্ট ফর্ম দিই তাহলে আমরা কি দিতে পারি আরবি, আর এটাকে বলতে পারি আর এস। অর্থাৎ যেখানে আমি আর এস বলবো সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশ, আর যেখানে আমরা আরবি বলবো সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের অংশ। আমরা জানি সেন্টেন্স 5 ধরনের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, কিন্তু আমরা এখানে পড়বো আরএসটা 5 ধরনের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ। অর্থাৎ কেন আরএস 5 ধরনের বলছি? কারণ ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে তা কোনো না কোনো সেন্টেন্স, হয় অ্যাসার্টিভ, না হয় ইন্টারোগেটিভ, না হয় অপটেটিভ, কোনো না কোনো একটা সেন্টেন্স। তাই আমরা এখানে বলবো আরএসটা 5 ধরনের। এখন আমরা কীভাবে চিনবো কোন সেন্টেন্সটা এটার ভিতরে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো আমরা শুরুতে সাবজেক্ট, শেষে ফুল স্টপ। অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে, শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে বুঝবো সেটা অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ চিনবো আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে অর্থাৎ কোশ্চেন মার্ক থাকবে। অপটেটিভ চিনবো শুরুতে মে অথবা লং থাকবে, শেষে ফুল স্টপ। এক্সক্লামেটরি আমরা শেষে এক্সক্লামেশন চিহ্ন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন দ্বারা বুঝবো সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি পরে লিখেছি এই কারণেই, কারণ ইম্পারেটিভ অনেকগুলো সেন্টেন্স থাকে, শুরুতে সাবজেক্ট থাকবে না। অর্থাৎ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে শুরুতে সাবজেক্ট থাকে না, তাহলে কী থাকতে পারে? মেন ভার্ব থাকতে পারে, ডোনট দ্বারা শুরু হতে পারে, নেভার দ্বারা শুরু হতে পারে, অলওয়েজ দ্বারা শুরু হতে পারে, প্লিজ, কাইন্ডলি অথবা লেট ইত্যাদি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। এগুলো আমরা অনেকেই জানি, তারপরও আমি বললাম একবারে যারা নতুন তাদের জন্য। আচ্ছা, এখন আমরা দেখব ডিএসকে ইনডিএস কীভাবে করতে হয়, অর্থাৎ ডিরেক্ট স্পিচকে কীভাবে আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। ডিএসকে ইনডিএস করতে হলে মোট 6টি বিষয়ের পরিবর্তন করতে হয়। কি কি? আরবি চেঞ্জ, আরএস এর উপর ভিত্তি করে। প্রথমে আমরা আরবিটাকে চেঞ্জ করব। আরবিটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি আবার বলছি আরবিটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমা চেঞ্জ, আরএস এর উপর ভিত্তি করে। তারপর আমরা ইনভার্টেড কমাটাকে চেঞ্জ করব, সেটাও আরএস এর উপর ভিত্তি করে। এর মানে হচ্ছে আরএস এর উপর ভিত্তি করে মানে হচ্ছে আরএসটা কোন ধরনের সেন্টেন্স, ওই সেন্টেন্সের উপর ভিত্তি করে আমরা আরবিটা চেঞ্জ করব, ইনভার্টেড কমাটা চেঞ্জ করব। 3 নম্বর আছে আরএস এর নেচার, স্ট্রাকচার ও বিরাম চিহ্নের পরিবর্তন। অর্থাৎ আরএস এটা আসলে আমাদের প্র্যাকটিক্যালি আলাদাভাবে করতে হবে না, অটোমেটিক্যালি বাকি সেন্টেন্স বাকি পরিবর্তনগুলো যদি আমরা করতে পারি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটু বুঝে নিই নেচার বলতে কি। নেচার হচ্ছে যে ধরনের সেন্টেন্সই ইনভার্টেড কমার ভিতরে থাকুক না কেন, প্রত্যেক ধরনের সেন্টেন্সকে আমাদের কনভার্ট করে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভে নিতে হবে। এটা হচ্ছে নেচার চেঞ্জ। স্ট্রাকচার, স্ট্রাকচার কি? যদি এটা ইন্টারোগেটিভ, অপটেটিভ বা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভে পরিণত করি তাহলে অটোমেটিক্যালি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। ও বিরাম চিহ্নের পরিবর্তন, তার মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এক্সক্লামেটরি শেষে এক্সক্লামেশন চিহ্ন থাকে, এই সেন্টেন্সগুলো পরিবর্তন হয়ে ফুল স্টপে পরিণত হয়। এজন্য 3 নম্বরে আমি লিখেছি আরএস এর নেচার, স্ট্রাকচার ও বিরাম চিহ্নের পরিবর্তন। আরএস এর পার্সন চেঞ্জ, অল টাইম। এই অল টাইম কথাটার অর্থ হচ্ছে আমরা 4 নম্বর পর আরএস এর পার্সন, অর্থাৎ আরএস এর যে ধরনের পার্সন থাকবে, আই, মি, অর্থাৎ সাবজেক্টিভ গ্রুপ, অবজেক্টিভ গ্রুপ, পসেসিভ গ্রুপ যাই থাকুক, এগুলো আমরা অল টাইম অর্থাৎ যতবার পাবো সবসময় এটাকে চেঞ্জ করব। এটা কোনো কিছু দেখতে হবে না, আরএসও দেখতে হবে না, কোন ধরনের সেন্টেন্স আছে সেটাও দেখার দরকার নেই, আরবিটা কী ধরনের আছে সেটাও দেখার দরকার নেই। আমরা পার্সন পাবো আর পার্সনের নিয়ম অনুযায়ী আমরা পার্সনটাকে চেঞ্জ করে ফেলবো। তারপর হচ্ছে আরএস এর টেন্স চেঞ্জ। এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে আরবি এর উপর ভিত্তি করে। অর্থাৎ আমরা
আরএস অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা টেন্সটা পরিবর্তন করতে হবে। এটা আমরা কীভাবে করব? আরবি এর উপর ভিত্তি করে, অর্থাৎ বাইরে যে ইনভার্টেড কমার বাইরে যে রিপোর্টিং ভার্বটা আছে সেটার উপর ভিত্তি করে আমরা টেন্স পরিবর্তন করব। 6 নাম্বার নৈকট্যসূচক ওয়ার্ডের পরিবর্তন, অর্থাৎ আরবি এর উপর ভিত্তি করে। এটাও অর্থাৎ নৈকট্যসূচক ওয়ার্ড কি, যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমাদের নিকটবর্তী ওয়ার্ড সেগুলোকে দূরে ঠেলে দিতে হবে, অর্থাৎ নৈকট্যসূচক ওয়ার্ডের পরিবর্তন। যেমন কাম থাকলে গো হয়ে যায়, এগুলো আমরা অনেকেই জানি, এগুলো হচ্ছে নৈকট্যসূচক ওয়ার্ড। এটাও আমরা পরিবর্তন করবো কিসের উপর ভিত্তি করে? আরবি এর উপর ভিত্তি করে। হি সেড টু মি আই অ্যাম বিজি। আলোচনা সুবিধার্থে সেন্টেন্সটি ছোট করে লিখলাম। আচ্ছা, এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্ডিয়াসে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? প্রথম পরিবর্তন ছিল আরবি এর পরিবর্তন, যেহেতু ইনভার্টেড কমার বাহিরে আরবি থাকে তাহলে আরবি এর পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে আরবি এর পরিবর্তে কী বসে? টেল অথবা টোল্ড। তাহলে আমরা সেটের পরিবর্তে কী বসাবো? হি টোল্ড। তার কারণ হচ্ছে এখানে সেট পাস্ট ফর্মে আছে, আমরা ভার্বটা পাস্ট ফর্মে নিলাম। হি টোল্ড, তারপরে কি আছে? মি। টুটা লিখবো না, টু না লিখলেও হয়। 2 নম্বর পরিবর্তন ছিল ইনভার্টেড কমার পরিবর্তন। ইনভার্টেড কমার পরিবর্তনের বেলায় লেখা ছিল যে আরএস এর উপর ভিত্তি করে, যেহেতু আরএসটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল তাহলে ইনভার্টেড কমা পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী বসবে? দ্যাট। তাহলে আমরা এখানে কী বসাবো? দ্যাট। হি টোল্ড মি দ্যাট। 3 নম্বর পরিবর্তন ছিল আরএস এর নেচার স্ট্রাকচার এবং বিরাম চিহ্নের পরিবর্তন। অটোমেটিক্যালি নেচার স্ট্রাকচার এবং বিরাম চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে, এটা আমরা আলাদাভাবে করতে হবে না। 4 নম্বর ছিল আরএস এর পার্সন পরিবর্তন। পার্সন, এখানে পার্সনটা কি? সাবজেক্ট আই। পার্সন পরিবর্তনের বলে আমাদেরকে জানতে হবে আরএস এর ফার্স্ট পার্সন আরবি এর সাবজেক্ট অনুযায়ী সেকেন্ড পার্সন আরবি এর অবজেক্ট অনুযায়ী থার্ড পার্সন নো চেঞ্জ। অর্থাৎ ফার্স্ট পার্সনটা আরএস এর সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করবো, সেকেন্ড পার্সন আরবি এর অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করবো, এবং থার্ড পার্সনে নো চেঞ্জ, কোনো পরিবর্তন করতে হবে না। এখন যেহেতু এখানে ফার্স্ট পার্সন আছে তাহলে আমরা এই সাবজেক্ট অনুযায়ী করবো। এটা শেখার জন্য আমাদেরকে সাবজেক্টিভ ফ্রম পার্সনের সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। সাবজেক্ট ফার্স্ট পারসন আই, অবজেক্ট মি, পসেসিভ ফর্ম মাই, ইউ, 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 হি, হিম, হিজ, she, she, her, her, they, them, their. ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, তাহলে এটাকে আমরা বলবো ক্লাস 6-এ পড়ে, এটাকে আমরা বলবো ক্লাস 7-এ পড়ে, এগুলোকে আমরা বলবো ক্লাস 8-এ পড়ে। অর্থাৎ ক্লাস 6-এর স্টুডেন্টগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, 7-এর স্টুডেন্টগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, 8-এর স্টুডেন্টগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। এখন আমরা যদি দুইটি স্কুলে খেলা রাখি, এ স্কুল এবং বি স্কুল, যদি এরকম হয় যে এ স্কুলের ক্লাস 6-এর স্টুডেন্ট, বি স্কুলের 7-এর স্টুডেন্ট, এটা কি হয়? হয় না। তাহলে এ স্কুলের যদি 6 হয়, বি স্কুলে কী হতে হবে? 6। যদি 7 হয় তাহলে কী হতে হবে? ওই স্কুলের 7-এর স্টুডেন্ট, তাহলে খেলাটা কী হবে? হাড্ডাহাড্ডি হবে। সেমভাবে এখানে আরএসের ফার্স্ট পার্সন ছিল 6-এ পড়ে, তাহলে আমার সাবজেক্টের যে পার্সনটা আছে সেটা কোন পাশে পড়তে হবে? আমাকে 6-এ পড়তে হবে। মনে রাখতে হবে সকল পুরুষের বেলায় হি ব্যবহার করব, সকল মহিলার বেলায় সি ব্যবহার করব। ঠিক আছে? এখানে যদি আমরা সাবজেক্টটা হি ব্যবহার না করে রিপন, সেক্ষেত্রে কী হতো? পার্সন চেঞ্জের বেলা আমাদেরকে কী করতে হবে? যেহেতু ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? আরবির সাবজেক্টকে। আরবির সাবজেক্টকে, এই সাবজেক্টকে ফলো করে আরবির সাবজেক্টটা পুরুষের জন্য ক্লাস 6-এ পড়ে সকল পুরুষের জন্য হি, তাহলে আমরা কী ব্যবহার করবো এখানে? হি। এবং কার পরিবর্তে হিটা ব্যবহার করলাম? রিপনের পরিবর্তে। এই জন্য আমার ওই নামের প্রথম অক্ষরটা এখানে লিখে দিতে হবে। রিপন টোল্ড মি দ্যাট হি। আচ্ছা, আমার
4 নম্বর পরিবর্তন চলে গেল। 5 নম্বর পরিবর্তন ছিল আরএস এর টেন্স পরিবর্তন। টেন্স যে বলে আমাদের আরেকটা জানতে হবে, কারণ ডান পাশে লিখে দিয়েছিলাম আরবি এর উপর ভিত্তি করে। আরবিটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, মনে রাখতে হবে টেন্স পরিবর্তনের সময় আরবিটি যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয় তাহলে আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সন চেঞ্জ করতে হবে। এই জন্য পার্সন আমি অল টাইম লিখে রেখেছি। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী আমরা চেঞ্জ করবো। অ্যামিজার থাকলে ওয়াজ হবে, ওয়াজ থাকলে হ্যাড বিন হবে, হ্যাড হ্যাজ থাকলে হ্যাড হবে, ডিওয়ান থাকলে ডি টু হবে, ডি টু থাকলে হ্যাড প্লাস বি3 হবে, শ্যাডো থাকলে উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু ইত্যাদি। এখন এখানে কি আছে, এম ইজ আর, যেহেতু এখানে পাস্ট ফর্মে আছে আরবিটা, সেহেতু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে এম যে থাকলে আমরা কি বসাবো, ওয়াজ অথবা ওয়ার। তাহলে হির ক্ষেত্রে কি বসবে, ওয়াজ, তারপরে বাকিটা। এখন এখানে যদি আমি সেন্টেন্সটা একটু বড় করে দিই, নাও, তাহলে 6 নম্বর পরিবর্তনটা করবো। 6 নম্বর পরিবর্তন ছিল নৈকট্যসূচক ওয়ার্ডের পরিবর্তন। নৈকট্যসূচক ওয়ার্ড এখানে নাও, অর্থাৎ নিকটবর্তী, এটাকে দূরে দিতে হবে। তার মানে নাও থাকলে কি হয়ে যাবে, দেন। এটাও ডিপেন্ড করবে আরবির উপর। আরবিটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় সেক্ষেত্রে নৈকট্যসূচক ওয়ার্ডের পরিবর্তন হবে না, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে নৈকট্যসূচক ওয়ার্ডের পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখন আমি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও। যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে সেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথম পরিবর্তনটা ছিল আমাদের আরবি চেঞ্জ, আরবিটা এখানে সেড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় আরবির পরিবর্তে হয় আস্ক অথবা আস্কড। যেহেতু এখানে পাস্ট ফর্মে আছে তাহলে আমরা এখানে কি লিখবো, হি আস্কড মি। ইনভার্টেড কমা, 2 নম্বর পরিবর্তন ছিল ইনভার্টেড কমার পরিবর্তন, সেটাও ডিপেন্ড করবো ওই সেন্টেন্স অনুযায়ী। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় ইনভার্টেড কমার পরিবর্তে বসে ইফ অথবা ওয়েদার। তবে যদি কোনো ডাব্লিউএস উল্লেখ থাকে সেক্ষেত্রে উক্ত ডাব্লিউএসটি বলবো। যেহেতু এখানে ডাব্লিউএস উল্লেখ আছে সেহেতু আমরা কি বলবো, ওই ডাব্লিউএসটি বসাবো। কোন ওয়ার্ডটি এখানে উল্লেখ আছে, হোয়াট। হি আস্কড মি হোয়াট। তারপর পরিবর্তন হচ্ছে 3 নম্বর। 3 নম্বর পরিবর্তন আমাকে করতে হবে না, আর আছে নেচার স্ট্রাকচার। 4 নম্বর ছিল পার্সন। আমরা নেচার স্ট্রাকচারে পড়েছিলাম যে সকল সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় সাবজেক্ট শব্দ থাকে। যেহেতু এখানে হটের পর আর আছে তাহলে আমরা আরটাকে পরিবর্তন না করে সরাসরি আমরা কোথায় চলে যাব, সাবজেক্টে। যেহেতু আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করতে হলে আমরা আপাতত বুঝে নিব হটটা ইনভার্টেড কমার পরিবর্তে বসিয়েছি। এখানে হটটা কী বলতে বসেছে সেটা এখন বোঝার দরকার নেই। তাহলে আমাদের শুরুতে কী করতে হবে, সাবজেক্টটা বসাতে হবে ইউ। ইউটা যেহেতু সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে, অবজেক্ট। ইউটা যেহেতু অবজেক্ট ফলো করবে তাহলে এটা আমরা যখন সাবজেক্ট বসাবো, এখানে ছিল ক্লাস 6 কিন্তু মি হচ্ছে ক্লাস 7-এ পড়ে, তাহলে এটাকে ফলো করে ক্লাস 6-এ পরে সাবজেক্টিভ ফর্ম, মি এর সাবজেক্টিভ ফর্মকে আই। এখানে কী হয়ে যাবে, আই। হি আস্কড মি হোয়াট আই। তারপর হচ্ছে আমার টেন্স পরিবর্তন। যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে সেহেতু আমাকে টেন্স পরিবর্তন করতে হবে। আমরা জানি অ্যামিজার থাকলে কী হয়ে যায়, ওয়াজার হয়ে যায়। তাহলে আই এর পরে কী হবে, ওয়াচ। তারপরে ডুইং। যেহেতু এখানে নৈকট্যসূচক ওয়ার্ড আছে সেহেতু আমাদেরকে পরিবর্তন করতে হবে, কেননা আরবিটি ছিল পাস্ট টেন্সে। নাও থাকলে কী হয়ে যাবে, না থাকলে কী হয়ে যাবে, দেন। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং দেন। এখন যদি আমি একটি ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, হি সেড টু মি প্লিজ গিভ মি ইউর পেন। আমাদের প্রথম পরিবর্তন ছিল আরবি এর পরিবর্তন। আরবি এর পরিবর্তন করার সময় আমাদেরকে আরেসটা দেখতে হবে। যেহেতু প্লিজ দিয়ে শুরু হয়েছে, এখানে সাবজেক্ট নেই, সেহেতু বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কী বসাবো, ইম্পারেটিভ সেন্টেন্সে বিভিন্ন ধরনের আরবি এর পরিবর্তে বসে, যেমন অনুরোধ বোঝালে বসে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড, আদেশ করলে বসে অর্ডার বা ওয়ার্ডার্ড, যদি সামরিক আদেশ হয়ে থাকে তাহলে কমান্ড বা কমান্ডেড ইত্যাদি। যেহেতু এখানে প্লিজ উপস্থিত আছে সেহেতু অনুরোধ, সেটা আমরা কী বসাবো, রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি। ইনভার্টেড কমার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সে বসে টু। তাহলে আমরা এখানে কি বসাবো, টু। তারপর হচ্ছে আমাদের পার্সন চেঞ্জ। যেহেতু আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সেহেতু এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় যে সাবজেক্টটা প্রয়োজন হয় সেটা আমরা লিখতে পারবো না, কারণ আমরা সকলেই জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। তাহলে আমরা কি বসাবো, গিভ, টু গিভ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে যে স্যার
সেট টু এখানে পাস্টে আছে, তাহলে আমরা টেন্স পরিবর্তন করব না কেন? ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স পরিবর্তন করতে হয় না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট ব্যতীত অন্য কোনো সেন্টেন্সে আমরা আদেশ সূচক বা ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি না, এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স পরিবর্তন হয় না। হি রিকোয়েস্টেড মি টু গিভ, তারপর আবার এখানে মি আছে, মিটা হচ্ছে ফার্স্ট পারসনের সেভেনে করে, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম। তা ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট কি, তার অবজেক্টিভ ফর্মকে হি। তারপরে আছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসনের এইটে, অর্থাৎ পসেসিভ ফর্ম। সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবজেক্টকে ফলো করবে। অবজেক্টে কি এখানে মি, অর্থাৎ ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম, তাই ফার্স্ট পারসনের পসেসিভ ফর্ম কি? মাই। তারপরে কি আছে? পেন, অর্থাৎ হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন। অর্থাৎ এভাবে যদি আমরা নারেশন চেঞ্জ করি, তাহলে আশা করি ইনশাল্লাহ নারেশনে কোনো প্রকার ভুল হবে না এবং খুব সহজে আপনারা ডিরেক্ট স্পিচকে ইংলিশ স্পিচে রূপান্তর করতে পারবেন।